সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মিশরের শারম আল শেখ সম্মেলনে ঘোষণা দিলেন এখন থেকেই পুনর্গঠনের শুরু হলো, তখন যেন তার কণ্ঠে এক আত্মবিশ্বাসী সুরে প্রতিধ্বনিত হলো এক ইতিহাসের সূচনা। গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ট্রাম্প জানালেন একটি নতুন ও সুন্দর দিন শুরু হয়েছে। এই ঘোষণার পেছনে রয়েছে 2 বছরের এক ভয়াবহ যুদ্ধ, হাজারো প্রাণহানি এবং এক অস্থির ভূখণ্ডের শান্তির আকুতি। গাজা ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হওয়া এই নতুন অধ্যায়কে ট্রাম্প বলেছেন নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই শান্তি কি সত্যি স্থায়ী হবে নাকি এটি আরেকটি কূটনৈতিক নাটকের পর্দা? মিশরে অনুষ্ঠিত বিশ্ব নেতাদের নিয়ে আয়োজিত গাজা পিস সামিটের লক্ষ্য ও বাস্তবতার বিশ্লেষণ করেছেন ওয়াহিদ ফারুকী। 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজা এখন এক প্রেতপুরীর মতো। 2023 সালের 7ই অক্টোবরের হামাস আক্রমণের প্রতিশোধে ইসরায়েল যে সামরিক অভিযান চালায় তাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে নিহত হয় 67,000-এর বেশি মানুষ। জাতিসংঘ জানিয়েছে গাজার 90% ভবনই আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। মানবিক বিপর্যয়ের এমন সময়ে ট্রাম্পের নেতৃত্বে আসে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা ট্রাম্প গাজা পিস প্ল্যান। যার 20 দফার মধ্যে প্রথম ধাপ ছিল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়। এই পর্যায়ে ইসরায়েল মুক্তি দেয় 250 জন ফিলিস্তিনি বন্দী এবং আরও 1700 জন প্রশাসনিক আটককে, আর হামাস ফেরত দেয় 20 জন জীবিত ইসরায়েলি জিম্মি ও 28 জন নিহতের দেহাবশেষ। ট্রাম্প বলেন 3000 বছরের দীর্ঘ ইতিহাসের পর অবশেষে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তার বক্তব্যে শুধু কূটনীতি নয়, ছিল আত্মপ্রত্যয়, যেন ইতিহাস নিজেই তার মাধ্যমে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয় মিশরের পর্যটন নগরী শারম আল শেখে। ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন মিশর প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, কাতারের আমির, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ 20টিরও বেশি দেশের রাষ্ট্রনেতা। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক গ্যারান্টর রাষ্ট্র হিসেবে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করে। তাদের দায়িত্ব যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন, মানবিক সহায়তা তদারকি এবং শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপগুলো এগিয়ে নেওয়া। সিসি দিনটিকে আখ্যা দেন এক ঐতিহাসিক মাইলফলক, যা এক যন্ত্রণাদায়ক অধ্যায়ের সমাপ্তি ঘটালো। ট্রাম্পের পরিকল্পনায় গাজার প্রশাসনিক ভবিষ্যতের জন্য প্রস্তাব করা হয়েছে একটি বোর্ড অফ পিস, যার চেয়ারম্যান হবেন স্বয়ং ট্রাম্প। এই বোর্ডের অধীনে গাজা পরিচালিত হবে ফিলিস্তিনি প্রযুক্তিবিদ ও প্রশাসকদের মাধ্যমে এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে পুনর্গঠনের কাজ এগিয়ে যাবে। পরবর্তী ধাপে এই বোর্ড ক্ষমতা হস্তান্তর করবে প্যালেস্টিনীয় কর্তৃপক্ষের হাতে, তবে শর্ত সাপেক্ষে। দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সংস্কার করতে হবে। এই প্রক্রিয়ার নির্বাহী সহসভাপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যিনি পশ্চিমা কূটনীতিতে অভিজ্ঞ এবং আরব বিশ্বেও গ্রহণযোগ্য মুখ। কিন্তু এই পিস বোর্ড নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক। হামাস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা বিদেশি শাসন মেনে নেবে না। তাদের মতে গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে গাজার মানুষ, কোনো বিদেশি বোর্ড নয়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন তিনি চান না প্যালেস্টাইনীয় কর্তৃপক্ষ আবার গাজায় ফিরে আসুক। ফলে এই বোর্ড গঠনের আগে থেকেই তা এক ধরনের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শারম আল শেখ সম্মেলনের অন্যতম নাটকীয় ঘটনা ছিল এরদোয়ানের হুঁশিয়ারি। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সম্মেলনে আমন্ত্রণ জানালে এরদোয়ান বিমান থেকেই জানিয়ে দেন, যদি নেতানিয়াহু উপস্থিত থাকেন আমি মিশরের আকাশসীমায় প্রবেশ করব না। এই হুমকির পরই ট্রাম্প বাধ্য হন আমন্ত্রণ বাতিল করতে।
যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় ধর্মীয় উৎসবের কারণে প্রধানমন্ত্রী যেতে পারছেন না। বাস্তবে এরদোয়ানের চাপই এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে। এরদোয়ানের এই অবস্থান তার অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন, কারণ তুরস্কের জনমনে ইসরায়েল বিরোধী মনোভাব প্রবল এবং গাজায় ইসরায়েলের কার্যক্রমকে তিনি বহুবার গণহত্যা বলে উল্লেখ করেছেন। ফলে নেতানিয়াহুর সঙ্গে এক মঞ্চে বসা তার জন্য রাজনৈতিকভাবে আত্মহত্যার শামিল হতো। এই ঘটনাই প্রমাণ করে ট্রাম্পের নেতৃত্বে গঠিত নতুন জোট রাজনীতি এখনও অস্থির ও অনিশ্চিত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ট্রাম্পের ভাষণ ছিল এক নাটকীয় পরিবেশে পূর্ণ। কক্ষজুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল ট্রাম্পের জয়ধ্বনি। নেতানিয়াহু তাকে বললেন, আপনি ইসরায়েলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মার্কিন বন্ধু। কিন্তু ট্রাম্পের ভাষণে এক সূক্ষ্ম বার্তা ছিল। তিনি একদিকে নেতানিয়াহুর সামরিক আগ্রাসনের সমালোচনা করেন, অন্যদিকে নিজেকে শান্তির স্থপতি হিসেবে তুলে ধরেন। তিনি কৌশলে নিজেকে আবারও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, যেমনটি তিনি করেছিলেন আব্রাহাম অ্যাকর্ডসের সময়। গাজার মাটিতে যুদ্ধবিরতির পর জনতার প্রতিক্রিয়া ছিল আবেগময়। মুক্ত বন্দীদের ফুল ও পতাকা দিয়ে স্বাগত জানানো হয়। এক ফিলিস্তিনি নারী বলেন, আজ আমরা মুক্ত, যদিও ক্ষত এখনও তাজা। কিন্তু অনেকের মনে প্রশ্ন, এই শান্তি কতদিন টিকবে? জাতিসংঘ জানিয়েছে, এই যুদ্ধবিরতি স্থায়ী করতে হলে মানবিক সহায়তা, পুনর্গঠন এবং রাজনৈতিক সংস্কার জরুরি। কিন্তু ট্রাম্পের পরিকল্পনা মূলত রাজনৈতিক কেন্দ্রিক, মানবিক পুনর্বাসনের দিকটি এখনও অগ্রাধিকার পায়নি। আরব বিশ্বের প্রতিক্রিয়া মিশ্র। মিশর ও কাতার চুক্তিকে স্বাগত জানিয়েছে। সৌদি আরব নীরব সমর্থন জানালেও বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রের গঠনের বিষয়টি এই শান্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। ইরান ও লেবাননের হিজবুল্লাহ চুক্তিটিকে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বিস্তারের নতুন ফাঁদ বলে আখ্যা দিয়েছে। এরদোয়ান বলেন, আমরা শান্তির পক্ষে, কিন্তু সেই শান্তি ন্যায়ভিত্তিক হতে হবে। ট্রাম্পের এই পরিকল্পনার একটি বড় বাধা হল আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। যদিও মিশর আইসিসির সদস্য নয়, তবুও তার উপস্থিতি আরব ঐক্যমতকে নষ্ট করতে পারত। তাই এরদোয়ানের আপত্তি ছিল কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে এই শান্তি পরিকল্পনার লক্ষ্য স্পষ্ট। ট্রাম্প আসন্ন নির্বাচনে নিজেকে পিস প্রেসিডেন্ট হিসেবে উপস্থাপন করতে চান। নেসেটের স্পিকার তাকে বলেন, আগামী বছর নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ থাকল না। এটি ট্রাম্পের রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে পুরোপুরি মিলে যায়। শান্তির বার্তা প্রচারের মধ্য দিয়ে তিনি নিজের আন্তর্জাতিক ইমেজ ও অভ্যন্তরীণ জনপ্রিয়তা বাড়াতে চান। তবে বাস্তবতা অনেক কঠিন। এই শান্তি পরিকল্পনার সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের সময়সূচি, হামাসের নিরস্ত্রীকরণ, গাজার প্রশাসনের ভবিষ্যৎ কাঠামো এবং সর্বোপরি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্ন। এই জটিলতাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত শান্তির পথ টেকসই হবে না। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিঃসন্দেহে মানবিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ, কিন্তু এর রাজনৈতিক বাস্তবতা অনিশ্চিত। যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, তুরস্ক একত্রে শান্তির গ্যারান্টার হলেও ইরান ও লেবাননের বিরোধিতা একে দুর্বল করে দিয়েছে। ট্রাম্পের পরিকল্পনা নতুন হলেও গাজার স্বায়ত্তশাসনের প্রশ্নে সন্দেহ থেকেই গেছে। সবশেষ প্রশ্ন থেকে যায়, এই শান্তি কি সত্যি নতুন মধ্যপ্রাচ্যের সূর্যোদয়, নাকি এটি এক রাজনৈতিক বিরতি মাত্র? ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যে শান্তি স্থায়ী হয়নি কখনো যদি তাতে ন্যায় ও আস্থা অনুপস্থিত থাকে। গাজার পুনর্গঠন শুরু হলেও যদি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো অগ্রগতি না ঘটে, তবে এই শান্তি কেবলই সাময়িক স্বস্তি। তবুও অস্বীকার করা যায় না, ট্রাম্পের পিস বোর্ড ধারণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন আলোচনার সূচনা করেছে। এর সফলতা নির্ভর করবে কতটা ন্যায়সঙ্গতভাবে ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করা হয়, কতটা সংযম দেখায় ইসরায়েল এবং কতটা আন্তরিক থাকে যুক্তরাষ্ট্র। এখন পুনর্গঠনের সময়ে
ট্রাম্পের এই উক্তি হয়তো প্রতীকী, কিন্তু পুনর্গঠন মানে কেবল ইট পাথরের শহর নয়। পুনর্গঠন মানে আস্থা, মানবতা এবং ইতিহাসের ক্ষত সরানোর প্রচেষ্টা। যদি এই পুনর্গঠন হয় ন্যায়ের ভিত্তিতে, তবে সত্যি বলা যাবে মধ্যপ্রাচ্যে এক ঐতিহাসিক ভোর এসেছে। কিন্তু যদি তা কেবল রাজনৈতিক প্রদর্শনী হয়, তবে সূর্যোদয়ের আলো খুব দ্রুতই মিলিয়ে যাবে ধোঁয়ার কুয়াশায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।